আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদমের তৃতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, আজকে টপিক হচ্ছে গ্রাফ এন্ট্রি। হ্যাঁ, ঠিক আছে। এখন গ্রাফ এন্ট্রির মধ্যে গ্রাফ অর্থ কি? গ্রাফ হলো সুস্পষ্টভাবে চিত্রের মাধ্যমে গাণিতিক তথ্যাবলী চমকপ্রদ চিত্তাকর্ষকভাবে উপস্থাপন একটি সহজতম কৌশল। পরস্পর সম্পর্কযুক্ত বস্তুগুলো যে বিন্দুতে সংযুক্ত হয় তাকে ভার্টিসেস বলে। এটা খেয়াল রাখতে হবে। পরস্পর সংযুক্ত বস্তুগুলো যে বিন্দুতে সংযুক্ত হয় তাদেরকে ভার্টিসেস বলে। এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সংযুক্ত লিঙ্কগুলোকে এজ বলে। মানে এই পরের চিত্রে আমরা দেখতেছি এখানে পরস্পর সংযুক্ত বস্তুগুলো হচ্ছে ভার্টিসেস। মানে এখানে এ, বি, সি, ডি এবং ই এগুলো এক একটা ভার্টিসেস। এই জন্য আমরা ভি ইজ ইকুয়াল টু এগুলো লিখলাম। আর এর সাথে বি কানেক্টেড, এর সাথে সি কানেক্টেড, আবার এর সাথে ডি কানেক্টেড। এগুলা যেসব কানেক্টেড এগুলো দেখতেছি আমরা, এগুলোকে আমরা এজ বলতেছি। তাহলে এগুলো হচ্ছে ভার্টিসেস, আর যেগুলো কানেক্টেড আছে সেগুলো হচ্ছে এজ। গ্রাফ ডাটা স্ট্রাকচার। গাণিতিক সমস্যাগুলো গ্রাফ ডাটা স্ট্রাকচারের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। অ্যারে ব্যবহার করে ভার্টিসেস এবং এজের সমন্বয়ে এই কাজটি খুব সহজে উপস্থাপন করা যায়। ডাটা স্ট্রাকচারের মাধ্যমে গ্রাফকে উপস্থাপনার পূর্বে কিছু কিওয়ার্ডের সাথে অবগত হওয়া দরকার, যেগুলো কি? ভার্টেক্স। ভার্টেক্স হচ্ছে গ্রাফের প্রতিটি নোডকে ভার্টেক্স বলে। মানে এ, বি, সি এগুলো প্রত্যেকটা একটি ভার্টেক্স। এই চিত্রে গোলাকার লেভেলগুলোকে ভার্টিসেস বলে। আর চিত্র এ থেকে যে বিন্দুগুলো হচ্ছে ভার্টিসেস, আমরা এগুলোকে অ্যারের মাধ্যমে উপস্থাপন করতে পারি। এখানে একে ইন্ডেক্স 0 হিসেবে শনাক্ত করা হয়। আমরা যেভাবে অ্যারেতে ইন্ডেক্সিং করি, 0 থেকে স্টার্ট করি বা 1 থেকে স্টার্ট করি, এখানে সেরকম আমরা এ কে ইন্ডেক্স 0 হিসেবে শনাক্ত করলাম। তাহলে বি হচ্ছে 1 নম্বর ইন্ডেক্স, সি হচ্ছে 2 নম্বর, ডি হচ্ছে 3, এরকম শনাক্ত করতে পারি এরকম করে। এরপর হচ্ছে এজ। এজ হলো দুটি ভার্টিসের মধ্যে সংযোগ বা হ্যাঁ, স্ক্রিন তো স্যার দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, দাঁড়ান, অনেক সমস্যা করছে। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। এর আগে এগুলো দেখছেন যেগুলো বলছি আমি? গ্রাফ হচ্ছে একটি হ্যাঁ, সুস্পষ্ট ভাবে চিত্রের মাধ্যমে প্রকাশ করে কতগুলা। আর পরস্পর সংযুক্ত বস্তুগুলো হচ্ছে যে বিন্দুতে সংযুক্ত হয় তাকে ভার্টিসেস বলে। এখানে ভার্টিসেস হচ্ছে এটা একটা উদাহরণ। এ, বি, সি, ডি, ই এগুলো হচ্ছে একটি ভার্টিসেস। আর এগুলোর সাথে কোন টপিক দিছে ডাটা স্ট্রাকচারে? আজকে হচ্ছে গ্রাফ এন্ড ট্রি। আর এগুলো এক অপরের সাথে কানেক্টেড হচ্ছে, এগুলো হচ্ছে এজ। ডাটা স্ট্রাকচারে কোন করব? হ্যাঁ, বুঝি নাই। আচ্ছা, আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখেন। এজ হলো দুটি ভার্টিসের মধ্যে সংযোগ পথ বা দুটি ভার্টিসের মধ্যে সংযোগ লাইন। তো এখানে আমরা চিত্রের মধ্যে যেটা দেখলাম, এ থেকে বি একটা সংযোগ লাইন ক্রিয়েট হয়েছে, আবার বি থেকে সি একটা সংযোগ লাইন ক্রিয়েট হয়েছে, এগুলো একটি এজ। তারপর
অ্যাডজাসেন্সি একটা বিষয় আছে, সেটা হচ্ছে দুটি নোড বা ভার্টিসেস তখনই অ্যাডজাসেন্ট বা সন্নিহিত হয় যদি তারা সংযুক্ত হয় এক অন্যের সাথে এজ এর মাধ্যমে। তাহলে বি ইজ অ্যাডজাসেন্ট টু এ এবং সি ইজ অ্যাডজাসেন্ট টু বি। তো এখানে কি বোঝাচ্ছে? বি এর সাথে কানেক্টেড, বি আবার সির সাথে কানেক্টেড, তাহলে বি ইজ অ্যাডজাসেন্ট টু এ, বি ইজ অ্যাডজাসেন্ট টু সি, এটা বোঝাচ্ছে। তারপর পাথ, দুটি ভার্টিসের মধ্যে এজ গুলোর ক্রম নির্ধারণ করে। চিত্রে এ বি সি ডি এর পাথ হলো এ থেকে ডি, মানে এই চিত্রের মধ্যে এ বি সি ডি, এ বি সি ডি এই পাথ হচ্ছে এ থেকে ডি বোঝাচ্ছে। তারপর এখন গ্রাফ মানে কি বুঝলাম আমরা, এবার ট্রি এক ধরনের নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। আমি মনে হয় আগের ক্লাসে ট্রির কিছুটা ধারণা দিছি ওই সার্চিং সর্টিং এর বিষয় নিয়ে। তো ট্রি এক ধরনের নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। অনেক সময় ডাটার বিভিন্ন উপাদানের মধ্যে ঊর্ধ্বক্রম বা হায়ারার্কিক্যাল রিলেশনশিপ বিদ্যমান থাকে। এখানে হায়ারার্কিক্যাল বলতে একটি ডাটার অধীনে সম্পর্কযুক্ত একাধিক ডাটা উপাদানকে বোঝানো হয়েছে। হ্যাঁ, বুঝি নাই স্যার কথাগুলো আটকে আসতেছে তো বুঝতেছি না কথাগুলো। মনে হয় নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে এই কারণে। যে ডাটা স্ট্রাকচারের মধ্যে এই ধরনের হায়ারার্কিক্যাল সম্পর্কের সুস্পষ্ট প্রতিফলন ঘটে তাকে ট্রি বলে। একটি গাছের যেমন, এটা একটা উদাহরণ, একটি গাছের যেমন মূল বা কাণ্ড থেকে একাধিক শাখা বের হয় আর প্রতিটি শাখা থেকে একাধিক প্রশাখা বের হয় এবং এবার একটি গাছ বিস্তার করে, তেমন ট্রি ডাটা স্ট্রাকচার ওই এক্সাম্পলটাই ফলো করে। বলতে গেলে একটি মূল থাকে, ওই মূলের কয়েকটি গ্রুপ থাকে, ওই গ্রুপে আবার কয়েকটি সাব গ্রুপ থাকে, এটাই হচ্ছে ট্রি ডাটা স্ট্রাকচার। তো এটা হচ্ছে একটা উদাহরণ। তো এখানে কি দেখা গেছে, বার্ড, আমার মূল হচ্ছে বার্ড। বার্ড তো অনেক আছে, মানে অনেকগুলো পাখি আছে। আর কতগুলো আছে পাখি আছে? ফ্লাইং বার্ড, আর কতগুলো আছে নন ফ্লাইং বার্ড। ফ্লাইং বার্ড আবার কি কি? রবিন, সোয়ালো। আবার নন ফ্লাইং বার্ড যেগুলো উঠতে পারে না সেগুলো হচ্ছে কি? পেঙ্গুইন, কিউই বা উট পাখি। তো বার্ডকে আমরা দুই ভাগ করতে পারি, একটা হচ্ছে নন ফ্লাইং, একটা ফ্লাইং। তো এখন এই উদাহরণের উপর ভিত্তি করে আমি একটু এখানে একটা ইয়া দিছি, 2x + 7 কে ট্রি আকারে প্রকাশ করো, এরকম প্রশ্ন আসতে পারে আপনাদের। 2x + 7 কে, তো এটা কিভাবে করবেন? আমি যদি এটা ইয়া দিই, আমি যদি আপনাকে দেখাতে চাই, আচ্ছা হ্যাঁ আমি দেখাচ্ছিলাম। 2x + 7 কে, এখানে প্রশ্ন কি বলছে? 2x + 7 কে ট্রি আকারে প্রকাশ করো। তাহলে আমি প্রথম প্রশ্নটা লিখলাম 2x + 7। এখন এটাকে আমরা ট্রি আকারে প্রকাশ করার সময় এই দুইটার মাঝ, মানে এটাকে আমরা সংযোগ করতেছি কিসের মাধ্যমে? এই প্লাস চিহ্নের মাধ্যমে। তাহলে বোঝা যাচ্ছে প্লাস চিহ্ন, এটা হচ্ছে রুট মানে মূল। তাহলে আমরা প্লাসটাকে সবার উপরে রাখবো, কারণ মূলটাকে সবার উপরে রাখতে হয়। যেমন এখানে বার্ড হচ্ছে সবার উপরে, কারণ বার্ড হচ্ছে মূল, পাখি। এরপর থেকে ফ্লাইং বার্ড, তারপর আরো কি, মানে ফ্লাইং বার্ডের আবার কি ফ্লাইং কি বার্ড আছে এগুলো দেখাচ্ছে। তো সেরকম প্লাসটাকে আমরা মূল হিসেবে রাখলাম। তারপর এরপর দুইটা শাখা আছে, একটা হচ্ছে 2x আর একটা হচ্ছে 7। এখানে 7 বসে যাবে, ঠিক আছে। 2x এর এখানে 2 গুণ x, এখানে একটা গুণ হচ্ছে না, গুণ জিনিস চলতেছে, তাহলে এখানে আমরা গুণ বসাবো। ইয়াতে গুণ চিহ্ন এইভাবে দেখাইতে হয়, মানে স্টার মার্ক ডাটা স্ট্রাকচারে, ওরকম ক্রস না, ক্রস এটা গুণ বোঝাচ্ছে না, এখানে স্টার মার্কটা হচ্ছে গুণ। তারপর এটাকে আমরা কিভাবে করতেছি, এখানে 2, এখানে x। তাহলে দেখেন আরেকটা জিনিস খেয়াল রাখবেন,
ট্রি আমরা সবসময় বাম দিক থেকে পড়া শুরু করি ট্রি পড়ার সময় এরকম টাইপের যখন কোনো কিছু থাকে তাহলে 2 into x প্লাস 7 তাহলে দেখছেন 2x প্লাস 7 এই জিনিসটা আসে গেছে ট্রি আকারে প্রকাশ পাইছে এটাই হচ্ছে 2x প্লাস 7 এর ট্রি আকারের রূপ এই জিনিসটা তো এটা হচ্ছে এটা উদাহরণ ট্রির এরপর ট্রি ট্রাভার্সাল যে পদ্ধতিতে কোনো একটি ট্রি এর সকল নোডগুলো ভ্রমণ ভিজিট করে তাদের মানগুলো প্রিন্ট করা যায় তাকে ট্রি ট্রাভার্সাল বলে যে কোনো ট্রি এর সবগুলো নোড সংযুক্ত থাকে এজ এর মাধ্যমে আমরা সর্বদাই ট্রাভার্সাল শুরু করব রুট নোড থেকে তিনভাবে ট্রাভার্সাল করা যায় ইন অর্ডার প্রি অর্ডার পোস্ট অর্ডার ট্রাভার্সাল এটা হচ্ছে তিন ভাগে ভাগ করা ট্রি ট্রাভার্সালকে তারপর আশা করি এটা চেনা লাগছে বাইনারি সার্চ ট্রি আমরা সার্চিং এর সময় বাইনারি সার্চ করছিলাম এখন এটা ট্রি আকারে প্রকাশ করতেছে তো একটি বাইনারি সার্চ ট্রি এমন একটি ট্রি যার সবগুলো নোড নিয়ম বা প্রপার্টিস গুলো মেনে চলে প্রপার্টিস গুলো কি প্রথম প্রপার্টিস শর্তটা হচ্ছে বাম দিকের সাব ট্রির নোডগুলোর মান এর উপরের প্যারেন্ট মানে যারা করতেছে মানে উপরের ওটাকে প্যারেন্ট বলছে এটা হচ্ছে রুট বার হচ্ছে রুট এটা হচ্ছে প্যারেন্ট এটা হচ্ছে চাইল্ড এরকম ধরেন মানে এটা রুট এটা হচ্ছে প্যারেন্ট এটা হচ্ছে চাইল্ড তো প্যারেন্ট নোড থেকে সর্বদাই কম বা সমান হবে 2 নম্বর প্রপার্টিস ডান দিকের সাব ট্রির নোডগুলোর মান এর উপরের প্যারেন্ট নোড থেকে সর্বদাই বেশি বা সমান হবে তাই বাইনারি সার্চকে দুই ভাগে ভাগ করা হয় একটি প্রপার্টিস 1 একটি প্রপার্টিস 2 বাইনারি সার্চ ট্রিকে নিম্নরূপে সংজ্ঞায়িত করা যায় লেফট সাব ট্রি লেস দেন ইকুয়াল নোড লেস দেন ইকুয়াল রাইট সাব ট্রি এখন এটা উদাহরণ কিরকম এখন দেখেন এটা হচ্ছে রুট নোড 8 এর বাম দিকে হচ্ছে 3 আছে এর ডান দিকে আছে 10 তা আমার এখানে প্রপার্টিস কি বলছিল বাম দিকেরটা রুট নোড থেকে ছোট হইতে হবে আর ডান দিকেরটা রুট নোড থেকে বড় হতে হবে তো এই বাম দিকে এই রুট নোড যদি এটা হয় এটার বাম দিকে 3 তাহলে 3 8 থেকে ছোট এর ডান দিকে হচ্ছে 10 10 8 থেকে বড় আবার 3 এর ক্ষেত্রে দেখেন 3 এর আবার দুইটা শাখা 1 এবং 6 তাহলে 3 এর বাম দিকে ছোট 3 এর ডান দিকে বড় 6 এর বাম দিকে ছোট 6 এর ডান দিকে বড় 10 এর বাম দিকে বড় 14 এর ডান দিকে বাম দিকে ছোট 13 এটাই হচ্ছে বাইনারি সার্চ ট্রির একটা উদাহরণ তারপর আসে হিপ হিপ একটি বিশেষ ধরনের বাইনারি ট্রি স্ট্রাকচার বাইনারি ট্রিতে প্রতিটি নোডের সর্বোচ্চ 2টি চিলড্রেন থাকে আমি চিলড্রেনের কথা বলছিলাম এগুলো হচ্ছে চিলড্রেন এটা যদি রুট হয় এটা প্যারেন্ট বা এটা চিলড্রেন তারপর এগুলো হচ্ছে সর্বোচ্চ 2টা বা সর্বনিম্ন একটা কিন্তু 2টার চেয়ে বেশি হতে পারবে না এটা হচ্ছে বিষয় তো একটি ট্রি স্ট্রাকচারকে তখনই হিপ বলা হবে যখন ট্রি এর বিভিন্ন নোড উপাদান এলিমেন্ট সমূহকে মানের ক্রমানুসারে সাজানো থাকে হিপ দুই ধরনের একটা ম্যাক্স হিপ একটা মিন হিপ এটা হচ্ছে গ্রাফ এন্ড ট্রির পড়া তো এখানে এরকম কোশ্চেন থাকতে পারে এখানে একটা টপিক আছে টাওয়ার অফ হ্যানয় বিষয় একটা ধাঁধা টাইপের বিষয়টা হচ্ছে কতগুলো ডিস্ক থাকবে ডিস্কগুলা আমি আরেকটা জায়গায় স্থানান্তর করব কিন্তু বড় ডিস্ক সবসময় নিচের দিকে থাকতে হবে ছোট ডিস্ক বড় ডিস্কের উপরে থাকতে পারবে অন্যথায় বসা যাবে না মানে আমি এই একইভাবে এটা অন্যভাবে অন্য একটা জায়গায় বসাবো কিন্তু কয়ভাবে মুভ করে মানে কয়বার উঠানামা করতে হবে এটা হচ্ছে বিষয় এটা 2 টু দি পাওয়ার n কে ফলো করে মানে যদি 3টা ডিস্ক হয় তাহলে 2 টু দি পাওয়ার n মানে 8 বার 2 টু দি পাওয়ার n - 1 মনে হয় দেখি এখানে বলছিল এটা দেখি তো স্টেপ 1 স্টেপস না হ্যাঁ না ঠিক আছে 7 8 হ্যাঁ 2 টু দি পাওয়ার n - 1 এই তো এই স্টেপস কে ফলো করে মিনিমাম কয়টা স্টেপ লাগবে
এই সাজানোর জন্য এই বিষয়টা। যেমন এখানে 3টা ডিস্কের জিনিসটা দেখাইছে, আমি প্রথমে ছোট ডিস্কটা মাঝখানে রাখলাম, তারপর সেকেন্ড ডিস্কটা আমি এই কাঠিতে রাখলাম, তারপর ছোট ডিস্কটা আবার এই কাঠিতে রাখলাম, তো বড় ডিস্কটা আমি মাঝখানে রাখলাম, তারপর ছোট ডিস্কটা আমি এই কাঠিতে রাখলাম, তারপর আপনার কথাগুলো আটকে যাচ্ছে, আমরা ক্লাসটা ভালোভাবে করতে পারতেছি না। মনে হয় নেটওয়ার্ক প্রবলেমের কারণে বাঁচতেছে। আমাদের এদিকে সমস্যা নাকি স্যার? সবার কি বাঁচতেছে? আরেকজন আছে, হ্যাঁ করতে পারেন। বেলাল স্যার আপনার কি বাঁচতেছে? নো রেসপন্স। আচ্ছা, যতটুকু দেখে বুঝতে পারেনি, এটা অবশ্যই রেকর্ড হচ্ছে, আশা করি সামনে বুঝবেন আরো। তো আমি বলতে চাচ্ছি টাওয়ার অফ ফ্যানের বিষয়টা হচ্ছে কতটা ধাপ ইউজ করে আমি গন্তব্যে পৌঁছতে পারবো, এটা হচ্ছে বিষয়। তো এখানে 7টা স্টেপ ব্যবহার করে মাঝখানে কাঠিতে আমি বসেছি, আবার আমি চাইলে এই কাঠিতেও বসাতে পারবো এরকম করে। এটা 2 to the power n-1 স্টেপস ফলো করে টাওয়ার অফ ফ্যানের যে জিনিসটা। ফিবোনাকি সিরিজ বিষয়টা এখানে আছে, এটা প্র্যাকটিক্যালও আছে, আমি দেখছি। ফিবোনাকি সিরিজ দুটি পূর্ববর্তী সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যা তৈরি করে, যেটা আমি আগে পাইথনেও দেখাইছিলাম আমি এই জিনিসটা। ঘুরে ফিরে সবকিছু সেম, পাইথনে বলেন, সি কোড বলেন, ডাটা স্ট্রাকচারে বলেন, এগুলা ঘুরে ফিরে সেম, শুধু দেখানোর বিষয়টা ভিন্ন, আর কিছু না, লজিক কিন্তু সেম। তো এখানে এই কাজটা করছে, এটা প্র্যাকটিক্যাল আছে অবশ্যই। এখানে গ্রাফ বলতে কি বোঝায়? গ্রাফ বলে এক নজরে সুস্পষ্টভাবে চিত্রের মাধ্যমে গাণিতিক তথ্যাবলী চমকপ্রদ চিত্তাকর্ষকভাবে উপস্থাপন একটি সহজতম কৌশল, যেটা আমি বলছিলাম, এগুলো দেখবেন আপনারা। এটা হচ্ছে এতটুক বলতে গেলে সবকিছু দেখাই ফেলছি থিওরিক্যাল। এবার আসি প্র্যাকটিক্যাল নিয়ে। এই ফিবোনাকি জিনিসটা যেখানে দেখাইছে, আমি আপনাদেরকে দেখাই ফিবোনাকি। এই তো, একটু ওয়েট করেন, কোড ব্লকস রান হচ্ছে। হ্যাঁ, এখানে দেখেন এটা হচ্ছে ফিবোনাকি সিরিজের ডাটা স্ট্রাকচারের কোড, মানে সি কোড এক ধরনের। তো এখানে কি করছে? দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিনটা শেয়ার করুন। ও, স্ক্রিন ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে? তো আমি যা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে, এটা ফিবোনাকি সিরিজের একটা কোড, যেখানে প্রত্যেকটা সি কোডেই, মানে আমরা তো এটা সি কোডে করতেছি, তো শুরুতে এই জিনিসটা থাকে ইনক্লুড stdio.h, এই জিনিসটা প্রত্যেকটা সি কোডেই থাকে। এরপর শুরু হচ্ছে মেইন কোড, মানে এখানে যত কোডিং করা হয় সেই মেইন কোডের ভিতরে করা হয়, মানে ইন্টিজার মেইন ফার্স্ট ব্র্যাকেট তারপর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে এই কাজটা করব। তো প্রথমে এখানে কি করতেছে, ইন্টিজার, আমরা ইন্টিজার মানে কি জানি, পাইথনে দেখছি আমি, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। তো একটা ইন্টিজার ধরলাম i এবং n, দুইটা ভেরিয়েবল ধরলাম i এবং n। তো ইনিশিয়ালাইজ ফার্স্ট এন্ড সেকেন্ড টার্মস, তো প্রথম এবং দ্বিতীয় নম্বর যোগ করে তো পরবর্তী নম্বর আসতেছে ফিবোনাকি সিরিজ, মানে আমি বলতে চাচ্ছি 0-র সাথে 1 যোগ করে তৃতীয় নম্বরটা আসতেছে, তারপর এই তৃতীয় নম্বরটা হয়ে যাবে t2, আর এই t2 তে ইজ ইকুয়াল টু 1 যেটা আছে সেটা হয়ে যাবে t1, মানে এক ধাপ পর পর মানে চলতে থাকবে পূর্ববর্তী সংখ্যাটা। এটা হচ্ছে ফিবোনাকি সিরিজের বিষয়, তো যেটা আমরা পাইথনও দেখছিলাম সেম বিষয়। তা আমরা t1 ইজ ইকুয়াল টু 0 ধরলাম, t2 সমান 1 ধরলাম, ঠিক আছে। তারপর কি করলাম, ইনিশিয়ালাইজ দ্য নেক্সট টার্ম, মানে থার্ড টার্ম, মানে তৃতীয় সংখ্যাটা কি হবে, তৃতীয় সংখ্যাটা নেক্সট টার্ম ইজ ইকুয়াল টু t1 প্লাস t2, এরকম হবে, মানে থার্ড টার্ম বলেন পরবর্তী সংখ্যা বলেন, প্রত্যেক পরের টার্ম সংখ্যাটা সবসময় t1 প্লাস t2 চলতেই থাকবে।
তো এর জন্য আমরা লুপ ইউজ করব, ঠিক আছে। কিন্তু এর আগে আমার কিছু লিখতে হবে, সেটা কি এন্টার দ্য নাম্বার অফ টার্মস, মানে আমি কত নম্বর পর্যন্ত চলবো, মানে 10টা নম্বর চলবো, 10টা পর্যন্ত চলবো নাকি 20টা পর্যন্ত চলবো, একটা লিমিট করে দিতে হবে। তা আমি এন্টার দ্য নাম্বার অফ টার্মস দিলাম, ওই যেটা আমি এখানে ইন্টিজারে এন ধরছি, এখানে আমরা সেটা ইউজ করছি এন নাম্বার। তা প্রিন্ট দ্য ফার্স্ট টু টার্মস টি1 এবং টি2। তো প্রিন্ট ফিবোনাকি প্রথম দুইটা টার্ম সংখ্যা প্রিন্ট করতে বলছে, প্রথম দুইটা সংখ্যা, ঠিক আছে, দেখাবে টি1 এবং টি2 মানে 0 এবং 1। এরপরে নেক্সট টার্মের যে বিষয়টা 0 এবং 1 তো শো করবে, ঠিক আছে। নেক্সট টার্মের যে বিষয়টা আছে, মানে আমি যত টার্ম পর্যন্ত বলবো অত টার্ম পর্যন্ত দেখাইতে হবে না, তো অত টার্ম পর্যন্ত দেখানোর জন্য আমরা ফর লুপ ইউজ করতেছি। এই ফর লুপ প্রিন্ট থার্ড টার্ম টু nth টার্ম, যেটা এখানে বলছে, মানে তৃতীয় সংখ্যা থেকে nতম সংখ্যা পর্যন্ত দেখাইতে হবে, এটার জন্য আমরা ফর লুপ ইউজ করতেছি, মানে রিপিটেড বিষয়টাই। তা আমি i ইজ ইকুয়াল টু 3 ধরলাম, ঠিক আছে। i লেস দেন ইকুয়াল n, এখানে i লেস দেন ইকুয়াল n মানে হচ্ছে আমি একটা লিমিট করে দিছি। লিমিট কোথায় করে দিছি? এখানে এন্টার দ্য নাম্বার অফ টার্ম, যেটা বলছিলাম আমি। তো আমি যদি এখানে 10 দিই, তাহলে i এর মান 10 এর সমান বা 10 এর থেকে ছোট পর্যন্ত চলতে পারবে। i এর মান এখানে 3 থেকে শুরু হয়েছে, তাহলে 10 বা 10 এর ছোট পর্যন্ত চলতে থাকবে। আর তারপর প্লাস প্লাস i মানে হচ্ছে i এর মান এক এক করে বৃদ্ধি পাবে। বিষয়টা হচ্ছে এটা, একবার চলছে, এটা আমার নতুন একটা টার্ম পাইছি, আমি নতুন একটা সংখ্যা পাইছি, আবার চলতেছে, i এর মান বৃদ্ধি পায়, i ইজ ইকুয়াল টু 4 হয়েছে, এরকম চলতে থাকবে কত পর্যন্ত? 10 পর্যন্ত। তো এর ভিতরে কি কাজ করতেছে? এর ভিতরে যেটা আমি বলছিলাম নেক্সট টার্মটা দেখাচ্ছে। তো প্রথম নেক্সট টার্মটা আমরা পাই বলছি, কি পাইছিলাম? টি1 প্লাস টি2 মানে 0 যোগ 1, মানে 0 যোগ 1 সমান 1। তা আমার নেক্সট টার্মের মান কত পাইলাম আমরা? 1 পেয়েছি। এরপর আমরা কি করব? আমি এখন আপডেট করব, আমার টি1 এবং টি2 মানটা আপডেট করতে হবে, নাহলে তো পরবর্তী সংখ্যা আমি পাবো না যদি না আপডেট করি। তখন কি হয়ে যাবে? এই যে টি2 যেটা দেখতেছেন সেটা টি1 হয়ে যাবে, তার মানে টি1 ইজ ইকুয়াল টু টি2, এই টি2টা টি1 হয়ে যাবে। তাহলে এখন আমরা বলতে পারি তাহলে টি2 কোনটা হবে? টি2 হবে হচ্ছে নেক্সট টার্মটা, পরবর্তী সংখ্যা যেটা পাবো সেটা হবে টি2। এরকম এটা প্রত্যেকবার চলতে থাকবে। আমরা এরপর আবার যখন নেক্সট টার্ম পাবো সেটা আবার হয়ে যাবে টি2, আবার নেক্সট টার্ম পাবো সেটা আবার হয়ে যাবে টি2, এরকম চলতে থাকবে। তা নেক্সট টার্ম হচ্ছে টি1 প্লাস টি2, এই তিনটা জিনিস আপনারা ফলো করতে হবে ফিবোনাকি সিরিজের ক্ষেত্রে। তারপর শেষ, ফর লুপের কাজ শেষ, তারপর রিটার্ন 0, তারপর এই মেইন কোডের কাজ শেষ, মেইনের সেকেন্ড ব্র্যাকেট যেটা থাকে। তা আমি যদি এটা রান করি, যেটা এতক্ষণ আপনাদেরকে বুঝাইছি এতক্ষণ, আমাকে বলছে কি এন্টার দ্য নাম্বার অফ টার্মস, আমি এখানে 10 পর্যন্ত, 10 না সরি, বোঝার সুবিধার্থে আমি 5 পর্যন্ত লিখি। 5 হলে কি হবে? 1 যোগ 2, ঠিক আছে, 3 পাবো। তারপর 3 এর সাথে 2 যোগ করলে 5 পাবো। তারপর 5 এর সাথে 4 যোগ করলে 9 পাবো। তারপর 9 এর সাথে 5 যোগ করলে 14 পাবো। দেখি, সরি কি বলতেছি আমি, 0 1, 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে 2। আচ্ছা আমি আমার অন্যভাবে হিসাব করছিলাম, ঠিক আছে। দেখেন 0 এবং 1 হচ্ছে টি1 এবং টি2, এই পরবর্তী যে 1টা পাইছি আমরা এখানে, এটা হচ্ছে নেক্সট টার্ম। এরপর যখন আমি আবার এই সংখ্যা 2টা কেমনে আসছে, আমি এই 1 হচ্ছে, এটা টি2 ছিল, এটা আমি টি1 করে ফেলছি, আর যে নেক্সট টার্মটা ছিল সেটা আমি টি2 করে ফেলছি। তাহলে 1 এর সাথে 1 যোগ করলে 2, এটা হচ্ছে নেক্সট টার্ম, এখন 2টা হচ্ছে নেক্সট টার্ম। আবার লুপ চলবে, আমি যেহেতু 5 পর্যন্ত বলছি, এখানে 5 পর্যন্ত আছে, 1 2 3 4 5, 5টা পর্যন্ত আছে এই জন্য। তা আমি যদি এটা আমি আবার রান করি, আমি যদি 10 লিখি, তাহলে এখানে মোট 10টা সংখ্যা আছে, 10টা সংখ্যা। এইভাবে ফিবোনাকি কোডটা কাজ করে, খুবই ইজি। আমরা পাইথনে যেভাবে দেখলাম, সি কোড আরো ইজি, মানে সহজ। আচ্ছা, তারপর ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল একটা কোড আছে, এটা অনেক সহজ। আমরা ফ্যাক্টোরিয়াল মানে কি জানি? তো জানি,
এই কিছু বলতেছে না কেন? হ্যাঁ ফ্যাক্টরিয়াল আমরা ওই যে ইয়েতে করছি। হ্যাঁ, ম্যাথে করছি আমরা। ফ্যাক্টরিয়াল বিষয়টা হচ্ছে ফিবোনাকি যেমন পূর্ববর্তী সংখ্যা দুইটাকে যোগ করে পরবর্তী সংখ্যা বের করে, ফ্যাক্টরিয়াল কাজ হচ্ছে যে সংখ্যাটা আমি ধরবো সে সংখ্যা সহ এর পূর্ববর্তী যত সংখ্যা আছে ওগুলো সব গুণফল। ঠিক আছে? বিন্যাস এবং সমাবেশে ফ্যাক্টরিয়াল দিয়ে কিছু। হ্যাঁ, এখন এখানেও সেম ইনক্লুড স্টুডিও ডট এইচ ইউজ করলাম। তারপর ইন্টিজার মেইন, আমি দুটা ভেরিয়েবল নিছি, একটা n এবং একটা i ইন্টিজার। তারপর একটা নিলাম আনসাইন্ড লং লং ফ্যাক্ট ইজ ইকুয়াল টু 1। এটা একটা বিষয়, ফ্যাক্ট ইজ ইকুয়াল টু 1 ধরে রাখলাম। এন্টার অ্যান ইন্টিজার, আমি মানে কত সংখ্যা পর্যন্ত করতে চাইবো সেটা হচ্ছে এখানে প্রিন্ট করে বলবে আমাকে। এই প্রিন্ট মেসেজ হচ্ছে এটা এন্টার ইন্টিজার। এটা ধরার জন্য আমি অলরেডি এখানে ভেরিয়েবল ইন্টিজার n ধরে রাখলাম। তো এখানে এটা করবে, স্ক্যান করবে। স্ক্যানের বিষয়টা হয়তো আমরা পাইথনে দেখাইছিলাম, মানে ইনপুট হিসেবে নিবে এটা। তারপর শোস এরর ইফ দ্য ইউজার এন্টারস এ নেগেটিভ ইন্টিজার। আমার ফ্যাক্টরিয়ালের বিষয় হচ্ছে ফ্যাক্টরিয়াল কিন্তু পজিটিভ সংখ্যা নিয়ে কাজ করে, নেগেটিভ সংখ্যা নিয়ে কাজ করতে পারে না। যদি আমি কোনো নেগেটিভ সংখ্যা লিখি তাহলে আমাকে এরর মেসেজ দিবে। এটাই হচ্ছে এটা প্রিন্ট করার জন্য একটা শর্ত। ইফ n লেস দেন 0, আমি যদি n এর মান 0 থেকে কম লিখি তাহলে এই প্রিন্ট এরর মেসেজটা শো করবে, অন্যথায় মানে এলস অন্যথায় এই ফর লুপটা কাজ করবে। এই ফর লুপ, এখন এই ফর লুপে কি আছে, ফর লুপ i ইজ ইকুয়াল টু 1 ধরলাম, 1 থেকেই তো স্টার্ট হবে। i লেস দেন ইকুয়াল n, এই n টা কোথা থেকে আসছে, আমি এন্টার এন ইন্টিজার যে n টা বলছি সেটা অতটুকু পর্যন্ত চলবে। i প্লাস প্লাস i মানে i এর মান বৃদ্ধি পাবে ওই n তম পর্যন্ত। তো এর ভিতরে কি কাজ করবে, ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট ইনটু i, মানে অলরেডি ফ্যাক্ট ইজ ইকুয়াল টু 1 আছে, তো ফ্যাক্ট ইনটু i, i এর মান এখানে 1, তো 1 এর সাথে 1 গুণ করলে 1, এরপর i এর মান বৃদ্ধি পাবে 2। আমার ফ্যাক্ট কিন্তু মানে প্রত্যেকবার আপডেট হতে থাকবে, একবার চলবে, আবার যখন i এর মান বৃদ্ধি পাবে আমার ফ্যাক্ট আপডেট হতে থাকবে, তখন i এর মান 2 হয়ে যাবে। তো 2 এর সাথে 1 গুণ করলে 2। তারপর যদি আমি যদি এখানে n এর মান যদি 5 পর্যন্ত বলি, 5 না 4 পর্যন্ত বলি, তাহলে আচ্ছা আমি আগে যে ফিবোনাকি এক্সাম্পল দিচ্ছি এটা আমি ফ্যাক্টরিয়াল এক্সাম্পল দিয়ে ফেলছিলাম বলে, ঠিক আছে? এইটা যেটা বলছিলাম, আমি যদি 5 পর্যন্ত বলি, 5 থেকে শুরু করে 5 এর পূর্ববর্তী যত সংখ্যা 5 4 3 2 1 ওগুলা গুণ করবে। এটা এখানে সিরিয়াল যাচ্ছে, 1 এর সাথে 2 গুণ করবে, তাও 2 এর সাথে 3 গুণ করবে, তাও 3 এর সাথে 4 গুণ করবে, তো 4 এর সাথে 5 গুণ করবে। এরপর যখন দেখতেছে আয়ের মান কিন্তু আবার বৃদ্ধি পাবে, 5 গেছে, তো এখন এখানে দেখবে লিমিট কতটুকু আছে, যে দেখতেছে যে এখানে যখন 6 হয়ে গেছে কিন্তু 6 n এর সাথে মিলতেছে না, সত্যের সাথে মিলতেছে না, 6 5 থেকে বড় হয়ে গেছে, তখন এটা স্টপ হয়ে যাবে, তখন ফর লুপ থেকে বের হয়ে যাবে কোডটা। যেটা পাইছে সর্বশেষ যে ফ্যাক্টের মান যেটা পাইছে সেটা এখানে প্রিন্ট করাবে, মানে প্রিন্ট করবে এই জিনিসটা। তো এখানে পার্সেন্টেজ LLU হচ্ছে, এটা হচ্ছে ফ্যাক্টের মানটা, আর পার্সেন্ট ডি মানে হচ্ছে ওই n, মানে আমি কত সংখ্যার ফ্যাক্টরিয়াল বের করতে চাচ্ছি সেটা এখানে পার্সেন্ট ডি হিসাবে ওই ডেনোট করছে। এখানে কমা দি n বলতে পার্সেন্ট ডি কে বোঝাচ্ছে, আর পার্সেন্ট LLU মানে হচ্ছে ফ্যাক্ট কে বোঝাচ্ছে, যেটা আমি এখানে আনসাইন্ড লং লং ফ্যাক্ট ইজ ইকুয়াল টু 1 ধরলাম। আমি যদি এটা রান করি, যেটা বলছি 5 ফ্যাক্টরিয়ালের মান কত, ফ্যাক্টরিয়াল অফ 5 ইজ ইকুয়াল টু 120। হিসাব করেন, আমি যদি ক্যালকুলেটর দিই, ক্যালকুলেটর 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 সমান 120, দেখছেন? তো এই কাজটাই এখানে করতেছে, ফ্যাক্টরিয়াল কাজ হচ্ছে এটা, এই কোডটা এই কাজটাই করতেছে, আর কিছু না। হ্যাঁ, এতটুকুই দেখাইলাম, বলতে গেলে সব মোটামুটি সবকিছুই করানো হয়ে গেছে। এখন আমাদের নেক্সট ক্লাস হবে এক ধরনের রিভিশন ক্লাস, মানে শুরু থেকে আবার শেষ পর্যন্ত ভালো করে রিভিশন করব। এর আগে আপনারা পারলে
যতটুকু পর্যন্ত পড়াইছি ওগুলা আপনারা দেখে আসবেন। আমি ইয়া করে দিব, ওই যেগুলো আমি ইয়া করছি পাওয়ার পয়েন্টে যেগুলো আমি করছি ওগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ওগুলা পড়বেন আরো সহজে বোঝার জন্য। আশা করি বুঝবেন, খুব সহজ করে বোঝানো হয়েছে। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন তো এখানে শো করা হচ্ছে বলতেছে। আচ্ছা, আমি যেটা বলতেছি, পড়ানো আজকের মতো শেষ। নেক্সট ক্লাস হচ্ছে রিভিশন ক্লাস। আমি আপনাদেরকে যত ম্যাটেরিয়ালস ওগুলো শেয়ার করব, আপনারা কি করবেন, রিভিশন ক্লাসের আগ মুহূর্ত পর্যন্ত ওগুলো মানে ওগুলো পড়ে আসবেন, কোথায় সমস্যা হচ্ছে আমাকে জানাবেন, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ক্লাস তাহলে এতটুকু পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।